সম্প্রতি আরজিকর হসপিটালে এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে যে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তাই নিয়ে আজকে গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ উত্তাল। এবং এই ঘটনার প্রেক্ষিতে গতকাল মধ্যরাত রাত দখল যে কর্মসূচি নেওয়া হয়েছিল একটি অরাজনৈতিকভাবে, সেই কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ জমায়েত করেছে এবং সেই জমায়েতে একটাই দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আর কোনো কথা ছিল না, শুধু উই ওয়ান্ট জাস্টিস। সেই সফল কর্মসূচি যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ইতিহাস তৈরি করেছিল বলা যায়, সেই কর্মসূচির পর, সফল কর্মসূচির পর দেখা গেল কিছু দুর্বৃত্ত তারা আরজিকর হসপিটালে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং সেই ভাঙচুরের পরিণামে প্রায় কয়েকশো কোটি টাকার স্বাস্থ্য পরিষেবার যন্ত্রপাতি নষ্ট হয়েছে, এমার্জেন্সি ওয়ার্ডের ব্যাপক ক্ষতি হয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে ন্যায্য মূল্যের ওষুধের দোকান পর্যন্ত ভাঙা হয়েছে। এইরকম পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি করার চেষ্টা হচ্ছে, যে বা যারা করছে, যে রাজনৈতিক দল করছে, তাদের মূল উদ্দেশ্যটা কি? আজকে সেই বিষয়ে বিশিষ্ট নাগরিক যারা ভারত জোড়ো অভিযান যাত্রায় যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন, সংগ্রাম করছেন, মাননীয় কল্যাণ সেনগুপ্তর কাছে যাব। দাদা, আপনি যদি আপনার বক্তব্যটা একটু বলেন। আরজিকরের যে ঘটনা, যে মেয়েটাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, সেটা নিয়ে তো মানে শুধু আমরা কেন, রাজ্যের সবাই তো বটেই, এমনকি মানে আমাদের রাজ্যের বাইরেও এই ঘটনাটার একটা বিরাট একটা মানে তৈরি হয়েছে। হ্যাঁ, তো সবাই মানে এই বিষয়টা নিয়ে একেবারে চমকে গেছে যে এরকম ঘটনা তো মানে অন ডিউটি একজন ডাক্তার এরকম একটা পরিণতি হলো, ভাবা যায় না। এখন এর পিছনে মানে কতগুলো মানে সরকারকে যে আমি পুরো দোষ দেওয়াটাও একটু কঠিন, তার কারণ আমাদের এমন জনবহুল দেশ এবং এখন যেহেতু স্বাস্থ্য পরিষেবার মমতা ব্যানার্জির সময়ে যথেষ্ট উন্নতি হয়েছে বলে এখন ভিড়ও অত্যন্ত বেশি হচ্ছে। এখন তার ফলে মানে আমাদের স্বাস্থ্যকর্মী, মানে শুধু স্বাস্থ্যকর্মী, মানে ডাক্তার, নার্স ইত্যাদি, তার ছাত্র, হাউস স্টাফ সব মিলিয়ে সেটাও একটা বিপুল সংখ্যা। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে যারা নাকি এত আন্দোলন করছে, মানে ডাক্তাররা, এই মানে জুনিয়র ডাক্তাররাই এত সংখ্যায়, তারপরে আবার সিনিয়র ডাক্তার আছে, নার্স আছে, আরও অনেক স্বাস্থ্যকর্মী আছে, সংখ্যাটা বিপুল। এখন সমস্যাটা হচ্ছে যে একটা এই স্বাস্থ্য ব্যবস্থাকে চালু রাখতে গেলে, যেমন ধরুন বিভিন্ন ওয়ার্ডে রুগীরা ভর্তি আছে, তাদের মধ্যে অনেকের কন্ডিশন খারাপ এবং তাদেরকে মানবিক খাতিরে তাদের আত্মীয় স্বজনকে থাকার সুযোগ করে দিতে হয়। হ্যাঁ, সুতরাং তাদেরকে কোনো এমার্জেন্সি হলে তাদেরকে ডাকবে, তারা যাবে ইত্যাদি। এই যে সুতরাং একটা সমস্ত কিছু একদম আটকে দেওয়া, হ্যাঁ, আবার প্রতিটি গেটেই আপনি একদম সিকিউরিটির লোকজন সেভাবে রাখতে পারা, মানে এগুলো একটা মানে একটা অবাস্তব এবং প্রায় অসম্ভব ব্যাপার। অবাস্তব বলবো না, মানে অসম্ভব, মানে এইটা পরিকাঠামো তৈরি করা, এর সবাইকে সিকিউরিটি দেওয়া, হ্যাঁ, সবাইকে আপনি একবারে ফুল প্রুফ সিকিউরিটি দেওয়া, এটা খুব মানে খুব কঠিন। মানে দেখুন, কিন্তু যেমন নাকি ধরুন মানে এই যে রাস্তা পারাপার হওয়া সবাই বারণ করে, তো কিন্তু আমাদের কি হয়, অনেক সময় খুব তাড়াহুড়ো থাকে, আমরা সবসময় সেই এই সবগুলো উপদেশ তখন আর মাথায় থাকে না, তখন মনে আমি ঠিক বেরিয়ে যেতে পারবো, আমাকে যেতে হবে, নইলে পরে আমি আমার অনেক ঘুরে যেতে হবে, অনেক এই সমস্ত ভেবে আমরা যাই, যাতায়াত করি, করতে 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 মানে ৯৯টা কেস কিছু হয় না, কিন্তু ১০০টার মধ্যে একটা আধটা কেস তো হয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো তো কিন্তু এই ঝুঁকি জেনেও আমরা এই পারাপার হই। হ্যাঁ, সেই রকমই
মানে এই তুলনাটা আমি আনলাম, এই এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল যে ওই যে মেয়েটি, হ্যাঁ, তার সঙ্গে সে তার সে সে তার রাত্রিবেলায় সে একটা বিশ্রাম নেবে বলে ওখানে গেছে, তার আগে খাওয়া দাওয়া করেছে, কলিগদের সাথে খাওয়া দাওয়া। বন্ধু বান্ধবের সাথে খাওয়া দাওয়া করেছে, কিন্তু ওখানে যেখানেও আছে সেই জায়গাটায় কিন্তু কোনো লক সিস্টেম নেই যে বাইরের থেকে কেউ ঢুকতে পারবে না, এরকম নয়। আমি কাগজে তো পড়লাম যে দুটি ছেলে, মানে ওর সহপাঠী আর কি, তার একটা রিপোর্ট নিয়ে গেছিল। প্রথমে বোধহয় তখন আদৌ ঘুমেছিল, তখন ও মানে বলেছে যে অমুককে গিয়ে দেখাও, হ্যাঁ, ও নিজে দেখেনি, মানে তখন ওর ঘুম এসে গেছে আর কি। আর পরে আরেকটি ছেলে গেছে, তখন ওকে ডেকেছে, সে আর ওঠেনি। তার মানে কি একটা যাতায়াতের ইয়েটা রয়েছে, ফ্রি অ্যাক্সেসটা রয়েছে। তো এখন যেই ছেলেটি এই মানে আর কি কালপ্রিট, গ্রেপ্তার হয়েছে, যে যে গ্রেপ্তার হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে এটাই যে সে কি এই নেশা, তার সম্বন্ধে যে কাগজে বেরিয়েছে যে সে কালীঘাটে গেছে, ওখানে গেছে, সেখানে গেছে, প্রচুর মদ খেয়েছে, বারে বারে গাঁজা খেয়েছে, এই খেয়েছে, সেই খেয়েছে, হ্যাঁ, সে তো একটা মানে ক্যারেক্টারলেস ছেলে, সেটা তো এখন সব জানা যাচ্ছে, আগে তো আর এত সবাই জেনে বসে নেই। তো এখন সে নিজে নিজের ইয়েতেই এটা করেছে, নাকি এর পিছনে আবার কোনো চক্রান্ত আছে, মানে আরো অন্য কারো মাথা আছে? না, এখানে দাদা একটা প্রশ্ন আছে, কিন্তু সেটা হচ্ছে যে আমরা দেখেছি সচরাচর আপনি যেটা বললেন যে আহ, সরকারি হসপিটালে ভিজিটিং আওয়ার্সের পর কোনো মানুষকে, সাধারণ পাবলিককে কিন্তু ঢুকতে দেওয়া হয় না, কোনো ওয়ার্ডেই ঢুকতে দেওয়া হয় না, সেখানে সিকিউরিটি থাকে। যেগুলো জরুরি ক্ষেত্রে পেশেন্ট পার্টিদের ডেকে পাঠানো হয়, সেই ক্ষেত্রেই পেশেন্ট পার্টিটা হয়তো সেখানে তাদেরকে হয়তো পারমিশন দেওয়া হয়। কিন্তু এই যে ছেলেটি, এর কোনো ডিউটি ছিল না, এর সাথে কোনো সম্পর্ক নেই, অথচ এই ওয়ার্ডে ঢুকলো এবং ঢুকে এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারলো, এটা একদম পরিকল্পনাহীন বলবেন আপনি? পরিকল্পনাহীন বলবো কি, সেটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার, হ্যাঁ। মানে এই ছেলেটি যে ক্রাইমটা করেছে সেটা পরিষ্কার, কিন্তু এবং এই ছেলেটা এমন তো নয় একে বোর্ডের চাল করা হয়েছে, একে দিয়ে ঘটনা। আমার সেইটা শুনুন, এগুলো বলা খুব কঠিন। এটা তো ক্যালকাটা পুলিশ সেই সময়টা পেল না, হ্যাঁ, যে মানে এর পিছনে আর কারা কারা আছে। মানে একজনকে তুমি স্পটে গেছিলে, তুমি এইটা করেছো, তোমার সেই এভিডেন্সটা কালেক্ট করে তাকে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে, এটা সহজ। কিন্তু এর পিছনে যদি কেউ থাকে, মাথা, ও যদি নিজে নিজে স্বতঃপ্রবৃত হয়ে এটা করে থাকে, হ্যাঁ, সেটা একরকম, সেটার জন্য অত অত বেশি মারা খাতে হয়। কিন্তু এর পিছনে কেউ আছে কি না সেটা তো মানে অন্যদের তো স্পটে পাওয়া যায়নি। এখন তাকে কেউ বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধিতে গিয়ে সে গিয়ে করেছে, এইসবগুলো আবার বিশ্বাস করা একটু কঠিন। কেউ, কারণ আহ, কারো বুদ্ধিতে কেউ এইসব কাজ করে না, হ্যাঁ। তবে হ্যাঁ, এটা তো মানতেই হবে যে সে তো স্বাস্থ্যকর্মী নয়, সে একজন, জানা গেল যেটা সিভিক ভলেন্টিয়ার। সে ডিউটিও তো নেই তার, ডিউটি নেই, কিন্তু কি নাকি ও একটা ওয়েলফেয়ার বোর্ড ফোর্ড, মানে পুলিশের তরফে, মানে আত্মীয় স্বজন যারা নাকি এখানে ভর্তি টর্তি হয়, তাদের দেখাশোনার নাকি ও যোগাযোগ রাখে, এরকম একটা কিছু করেছে, নালে ও ঢুকবে কি করে? হ্যাঁ, আরো তো অনেক গল্প এখন শুনছি, যাই হোক, কিন্তু ওর একটা অ্যাক্সেস ছিল, ওর একটা অ্যাক্সেস ছিল। এখন ওই সেদিন যে প্রথম মার্ডারের পর আরো একটা খবর বেরিয়েছিল যে আরো 4 জন রুগীকে, মানে রুগী না, ওই রুগীর আত্মীয় স্বজন, তাদেরকে ওই সিসি ক্যামেরায়, ওকেও যেমন দেখা গেছে, তাদেরকেও দেখা গেছে, তাদেরকে কিন্তু ডেকেছিল, কিন্তু তাদেরকে মানে তাদের যে উত্তরে তাদের স্যাটিসফাই হয়েছে এবং তারা এই দিকটা আসেওনি, হ্যাঁ, তারা মানে ওই ওয়ার্ড থেকে ওই দিক দিয়ে কোথাও বেরিয়ে টেরিয়ে গেছে। তো এখন মোট কথা হচ্ছে যে সুযোগটা, আমি যেটা বলতে চাইছি যে এখানে কিন্তু মানে একেবারে নিশ্চিদ্র যে একটা নিরাপত্তার ব্যবস্থা ছিল না, কিন্তু তার মধ্যেই মেয়েটি একা একা ওখানে একটা কোণে গিয়ে শুয়ে আছে। এখন এইটা হচ্ছে সিস্টেমের দোষ, হ্যাঁ। আমাদের মানে সেরকম যে প্রত্যেককে সিকিউরিটি দেওয়ার মতো সেরকম বোধহয় ব্যবস্থা করা বেশ কঠিন। কিন্তু তা সত্ত্বেও বললাম যে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। এখন পুলিশ একদিন চেষ্টা করেছে, এবার সিবিআই তদন্ত করবে।
একটা প্রশ্ন দাদা, পশ্চিমবাংলায় বলুন, ভারতবর্ষে বলুন, ধর্ষণ, গণধর্ষণ এগুলো তো রোজকার সংখ্যা। যেখানে এনসিআরবির রিপোর্টে বলছে প্রতি 3 মিনিটে একটি করে গণধর্ষণের ঘটনা ঘটে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এর আগে নির্ভয়া গণধর্ষণ কাণ্ড দেখেছি, যা দিল্লি উত্তাল করে দিয়েছিল গোটা দেশকে। আমরা পরবর্তী সময় উত্তরপ্রদেশের হাথরাস সুন্নাতে দেখেছি গণধর্ষণ, এবং যারা অভিযোগ জানাতে গেছে সেই পরিবারকে পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিমবাংলায় এই সরকার ক্ষমতায় আসার পর, মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছি পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড, পরবর্তী সময় কামদুনিতে গণধর্ষণ, এবং সর্বোপরি আপনার আরজি করের ধর্ষণ। প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে ধর্ষণ, খুন এটা একটা সামাজিক ব্যাধির মতো। সেই জায়গায় দাঁড়িয়ে কি বার্তা দেবে? বার্তা এই আমি যত ভালো বার্তাই দিই না কেন, সেটা যারা ধর্ষণ করে, হ্যাঁ, সেটা তাদের কাছে কোনো এফেক্ট হয় না। কিন্তু এর জন্য সমাজে ঠিক কোন জিনিসগুলোকে দায়ী করবে? দায়ী দায়ী করতে গেলে তো সেটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, মানে সমাজের প্রতি রন্ধে রন্ধেই তো অনেক গাফিলতি থাকে। হ্যাঁ, তো এখন সেটা সে বলে কোনো লাভ নেই। কথা হচ্ছে যে মানে এই যে সেফগার্ড করা, মানে এই মহিলাদের, তা সত্ত্বেও তো মানে কত রকম ঘটনা ঘটে। হ্যাঁ, এই আজকে কাগজে পড়ছিলাম কি উত্তরপ্রদেশ কোথায় একটা যেন, হ্যাঁ, সে একটা সরকারি আধিকারিক, সেই মানে মানে সরকারি কর্মী আর কি, আধিকারিক বলে অফিসার বোঝায়। মানে সে গ্রামে যায়, ওই বিভিন্ন স্বাস্থ্য ব্যাপারে হোক বা যে কোনো কারণেই হোক, পারিবারিক একটা যোগাযোগ রাখতে হয়, সেখানে একটা 6 বছরের মেয়েকে একলা পেয়েছে ঘরে, হ্যাঁ, সে রেপ করে দিয়েছে। তারপরে মানে ইয়ে ফিয়ে তোমার সে ধরা পড়া পড়েছে, এখন জেল ফেল মানে শাস্তি হবে আর কি। এই যে ব্যাধি, হ্যাঁ, এর এখন অনেক বড় ব্যাপার। এর 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 সমাধান আমার পক্ষে দেওয়া সম্ভব না। আর আমি বলি ভাই রেপ করো না, তাতেই সব যারা রেপ করার যারা ওস্তাদ, তারা সব রেপ করা বন্ধ করে দেবে, এই বলে তো লাভ নেই। কিন্তু কথা হচ্ছে যে সবাইকে যতটা সম্ভব এর মধ্য দিয়ে সাবধানে চলার চেষ্টা করতে হয়। কিন্তু এখন এই যে মেয়েটির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো, এটা তো মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা হলেও, হ্যাঁ, এইটা নিয়ে সেই জন্যই তো সব প্রতিবাদ হচ্ছে। এবং এটা এখন যাতে চেষ্টা হচ্ছে যে মানে যেমন নাকি আরো বেশি বেশি করে, যেটা সিসিটিভি এটা বসানোটা, এটা একটা বাস্তব সমাধান। এটা এখন সেগুলোকে চেষ্টা করা হচ্ছে, সিসিটিভি সার্ভিলেন্স আরো বাড়াতে হবে। তার মধ্যে ওই যেমন নাকি কালকে যেমন নাকি সব ইয়ে তো সব ভেঙে ভেঙেও দিয়েছে অনেক 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 ক্ষতি। হ্যাঁ, আর তাছাড়াও কিছু গাফিলতি থাকে, মানে ঠিক মতো রেগুলার চেক আপ হয় না। কারণ এগুলো তো মেশিন, মাঝে মাঝে খারাপ হয়, সেগুলোকে তো আবার মানে আপ টু ডেট অবস্থায় রাখতে হবে। তো তো সেই সবগুলো হয়তো বিষয়টাতে প্রশাসনিক একটা বড় গাফিলতি, একটা ল্যাকিং আছে। এটা না না, সে তো আছেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সন্দীপ ঘোষ, হ্যাঁ, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, কিন্তু সেই অবধি তার অবধি পৌঁছতে পারেনি পুলিশ, অন্তত কলকাতা পুলিশ। তো যাই হোক, এইবার তো সিবিআই এর হাতে গেছে। হ্যাঁ, এবার তো কাগজে আরে টিভির খবরে শুনলাম যে তাকেও ডাকা হবে। অলরেডি সব ডাকার একটা বড় লিস্ট তৈরি হয়েছে, সবাইকে ডাকছে। কার কি ভূমিকা ছিল, কার কোথায় কি গাফিলতি আছে, সিবিআই দেখবে। এবং সেখানে যদি কিছু কনস্পিরেসির ব্যাপার থাকে, যে হ্যাঁ এই ছেলেটি একটা মানে নেহাতি শিখণ্ডী। কিন্তু দাদা এখানে একটা প্রশ্ন, সিবিআই তদন্ত তো অনেক ক্ষেত্রে রাজনৈতিক মোটিভেটেড হয়। দেখা গেল এমন কোন ব্যক্তি যার সাথে বিজেপির ভালো সংস্রব আছে, সেক্ষেত্রে সিবিআই কতটা এগুলো তো একেবারে খাঁটি কথা। এইটা তো পুরো মানে এরকম কথাও কানে আসছে যে মানে এই যে সঞ্জীব ঘোষ, মানে এগুলো সত্যি মিথ্যা তো বলা যায় না, হাজার কথা তো বাজারে উড়ে বেড়ায়, যে সে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে। হ্যাঁ, মানে শুভেন্দু তাকে বাঁচাবে কি, যাই হোক, মানে সে তো অনেক ঘাপলা ভাবলাও করেছে, এরকমও তো অভিযোগ শুনছি। আর আরো আরো কি কি করেছে আমরা তো সবটা জানি না এখন। যাই হোক, এই এখন সিবিআই এটা করবে।
কিন্তু এই যে যে বললেন যে সিবিআই এর নিরপেক্ষতা নয় বা বিজেপির এটা তো একদম পরিষ্কার, এটা তো অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু অন্তত এখন ক্রাইমের ক্ষেত্রে এই 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 ধরনের একটা ক্রাইমের নিরপেক্ষভাবে কতটা করে সেটা এখন আমাদের দেখতে মানুষ চাইবে, বাংলার মানুষ চাইবে। কারণ বাংলার মানুষের মধ্যে যেহেতু একটা সরকারি আর এবং এরকম বিরোধীরা সবাই মিলে এমন একটা শোরগোল সুর তুলে দিয়েছে যে এখানে মানে ওই সঞ্জীব ঘোষকে বাঁচাতে খুবই এখন ব্যাপারটা হচ্ছে কি, মমতা ব্যানার্জির হাতেও তো একেবারে সবটা ও কি একেবারে সমস্ত অফিসারের সমস্ত ঠিকুজি গোষ্ঠী নিয়ে বসে আছে। এটা তো এত কন্ট্রোল করা তো সম্ভব না। কিন্তু এটা ঠিক সঞ্জীব ঘোষের একটা কিছু বড় খুঁটি আছে, স্বাস্থ্য দপ্তরে বড় একটা খুঁটি কিছু আছে। যাই হোক, সেটা এখন দেখা যাক সিবিআই। কিন্তু দাদা, স্বাস্থ্য দপ্তরের প্রধান হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীর তো একটা দায় থেকেই যায় না? সেটা তো নৈতিক দায়, হ্যাঁ সেটা তো নৈতিক দায় তার নিশ্চয়ই আছে। কিন্তু কথা হচ্ছে যে আবার এটাও তো এটা যেমন নেগেটিভ, আবার এটাও তো বলতে হবে যে স্বাস্থ্য পরিষেবার এখন অনেক 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 উন্নতি হয়েছে আগের তুলনায়। মানে এত ভিড়, আপনি তো মানে একটা দিন মানে নর্মাল আরজি করে প্রতিদিন প্রায় 5,500 মানুষ আউটডোরে চিকিৎসা করা। আপনি আবার পিজিতে গিয়ে দেখবেন এক একটা মানে এক একটা জায়গায় এক একটা সেকশনে মানে কত করে লোক থাকে। আমি একটা কেসে গেছিলাম একবার আমার এক আত্মীয়কে নিয়ে, হ্যাঁ, তো আমি দেখেছি মানে কত লোক রেগুলার আসছে। এখন আমাদের গরিবের দেশ, গরিব মানুষের তো এই রোগগুলো নিয়ে যদি ওখানে তারা প্রাইভেটে যায় তো তাদের তাদের ক্ষমতায় কুলোবে না, তো তাদের তো উপায় নেই, তারা এখানে এখন আসছে। আর ওই এখন জেলা হাসপাতালগুলো থেকে এখন অনেকটা উন্নতি হয়েছে, তা সত্ত্বেও তো তাদেরও তো কিছু সবটা তারা জেলাও পারে না, তারপরে কিছু রেফার করতে হয়, সেগুলো আবার এখানে আসে, এটা ভিড় হয়। একটা প্রশ্ন দাদা আপনার কাছে রাখছি, সেটা হচ্ছে যে ঘটনা আরজি করে ঘটেছে, এই ঘটনার পিছনে কি কোনো কর্পোরেট হসপিটালগুলোর কোনো পরিকল্পনা, কোনো চক্রান্ত কাজ করছে, যেখানে সরকারি হসপিটালের স্বাস্থ্য পরিষেবা প্রচুর উন্নতি হয়েছে, আপনি বলছেন প্রচুর উন্নতি হয়েছে, নির্খরচায় মানুষ এখন ট্রিটমেন্ট পাচ্ছে, পাশাপাশি দেখা যাচ্ছে বড় বড় কর্পোরেট হসপিটালগুলো তারা প্রচুর টাকা নিয়েও সঠিক ট্রিটমেন্ট দিতে পারছে না, সেখানে রুগী মানে মুরগি হচ্ছে বলা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি কোনো এরম হতে পারে যে কর্পোরেটদের পরিকল্পনায় আজকে সরকারি হসপিটাল ভাঙচুর হচ্ছে, সেখানে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, দিনের পর দিন আউটডোর সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে, এরকম কিছু এতটা মানে তাদের প্ররোচনাতেই এতটা হচ্ছে এটা আমি বলবো না, এটার পিছনে পলিটিক্যাল ব্যাকিং না থাকলে হয় না। হ্যাঁ, এবং কালকে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ডিওএফ এর ওই ভাঙচুরের মধ্যে মানে প্রথম ওই গেট ভাঙা অবধি ছিল, তারপরে ভেতরের যে ভাঙচুর তাদের যা চেহারা ছবি দেখলাম যে তারা সব বিজেপি ক্যাডার, মানে সব হচ্ছে মানে একদম মার্কা মারা, যারা বিদ্যাসাগরের মূর্তি ভেবেছে একদম সেই সব মুখ আর কি। হ্যাঁ, এবং বলতে গেলে মানে বাংলাভাষী মানে কথাগুলো বলা উচিত না, কিন্তু তা সত্ত্বেও বাস্তবটাই অবাঙালিদের একটা বড় একদম তাই। এবং এরা একদম লুম্পেন, একেবারে লুম্পেন, হ্যাঁ একেবারে মানে ওই মদ মাংস খেয়ে হাতে টাকা পাবে এবং আসবে ভাঙচুর করবে চলে যাবে। হ্যাঁ, একদম হিন্দিভাষী। কালকে আমি বাগুইয়াটি মোড়ে যখন দাঁড়িয়েছিলাম, বহু মানুষকে দেখেছি একদম পরিষ্কার, তারা মানে দেখে বোঝাই যাচ্ছে তারা পুরো হিন্দি বলয় থেকে এসছে, এবং একদম মানে পরিকল্পিতভাবে কিন্তু তারা মানে সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছে, এবং বাংলাটা পর্যন্ত বলতে পারছে না, হিন্দিতে কথা বলতে। এখন মুশকিলটা হয়েছে কি না, যে কথাটা ওই হচ্ছিল যে এখন শুনুন, এখন যে মানে আমাদের এখানকার যে পলিটিক্যাল অবস্থা, বাংলাদেশে ওই একটা ঘটনা ঘটে যাওয়ার পর, হ্যাঁ বাংলাদেশে ওখানে ঘটে যাওয়ার পর এখন তো যাতায়াতটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এখন আর অত একেবারে শয়ে রুগী রোজ আসতে পারছে না। ন্যাচারালি এই যে প্রাইভেট এর সব বাংলাদেশি পেশেন্টের উপর নির্ভরশীল ছিল, এখন তাদের মার্কেট খারাপ, তাদের এখন মার্কেট খারাপ। এটা হতে পারে যে এই যে পলিটিক্যাল যারা করছে, তাদেরকে এরা কিছু ফিনান্সে হেল্প করলো, হ্যাঁ যে দেখুন স্যার এরকম যদি করতে পারেন তাহলে আমাদের একটু উপকার হয়, বা যেভাবেই হোক। হ্যাঁ, কিন্তু আমি এটা বলবো না যে তারা শুধু তাদের ব্যবসার স্বার্থে
এত বড় একটা কাণ্ড ঘটাতে পারে। এটাই মেন কারণ না, কিন্তু এটা একটা কারণ হতে পারে। হ্যাঁ, তাদেরও মদত থাকলেও থাকতে পারে। সেটা এখন ভাঙচুরের ব্যাপারটা কি বলবেন? কালকে যে ব্যাপক, এর সাথে তো ঘটনার প্রতিবাদের কোনো সম্পর্কই নেই, যেখানে পাবলিক প্রপার্টি এইভাবে ভাঙচুর হলো। এখন ব্যাপারটা হচ্ছে যে আস্তে আস্তে সিবিআই এ যাওয়ার পর ব্যাপারটা আর আর কি ছিল তখন, এবং মমতা ব্যানার্জি কালকে এই ভাঙচুরের আগে সন্ধ্যেবেলায় যে বেহালায় মিটিং এ, সেখানে হাজিরানা বেহালা খেতে বললো, যাই হোক, তো সেখানে তিনি বললেন যে আমি করজোরে আবেদন করছি, আপনারা এবার পায়ে ধরবো, এবার আপনারা পরিষেবাটা চালু করুন, আন্দোলন করুন, কিন্তু পরিষেবাটা চালু করুন, কেউ যেন এসে বিনা চিকিৎসা যেন ফিরে না যায়। এটা বলার পরই কিন্তু ভাঙচুরটা হলো। এখন এই যে এই অবস্থায় যারা আন্দোলন করছে তারা কিন্তু বলতে পারতো না যে না এরকম যতক্ষণ না এটা হবে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না, এটা বলা কিন্তু খুব কঠিন ছিল, কারণ অলরেডি 2-3 জন মারা গেছে। হ্যাঁ, রেপে মারাটাও মৃত্যু, আর বিনা চিকিৎসা মারাটাও কিন্তু মৃত্যু। কোনো মৃত্যুই কিন্তু মানে ওইরকম ওজনে দাঁড়িপাল্লা যেভাবে সরকারি সম্পত্তির ক্ষতি করেছে, এটা তো রেপের থেকেও ভয়ঙ্কর। এখন কথা হচ্ছে যে এই দিনের পর দিন তারা ওখানে বসে আন্দোলন করবে আর লোক একের পর এক লোক মরে যাবে, এটাও তো মানে মানুষ মেনে নেবে না। হ্যাঁ, সুতরাং তাদের উপর এইটাও একটা চাপ ছিল, এবং মুখ্যমন্ত্রী আবেদন করেছে, এবং এবং হয়তো মুখ্যমন্ত্রী নিজে বারবার বলছেন যে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার ফাঁসি চাই, এবং তখন হয়তো তাদেরকে পরিষেবাটা দিতে হতো, কিন্তু এই যে কালকে ভাঙচুরটা করে যে পরিস্থিতিটা তৈরি করলো, তার ফলে এখন আবার সেই আগের জায়গায় চলে গেল। এখন 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 যেমন নার্সরা পর্যন্ত এসে বলছে, যদিও কোনো নার্সের উপর হামলা হয়নি, হ্যাঁ, কারণ অত অব্দি উঠতে পারেনি ওরা, ওরা ওই নিচেই করে এইটা আর ইএনটি বোধহয় করেছে। হ্যাঁ, যাই হোক, 2-1টা ফ্লোর করেছে আর কি। তো কিন্তু কোনো নার্সের উপরে করেনি, কিন্তু নার্সরা যেহেতু মানে পুলিশ, যেটা নার্সদের মুখ থেকে শুনছি টিভিতে, যে পুলিশরা গিয়ে বলছে আমাদের বাঁচান, হ্যাঁ, ওদের বাথরুমে ঢুকে পড়ছে, বলে আমাদেরকে বাঁচান, আমরা আমাদেরকে। এটা পুলিশের কাছে সম্পূর্ণ আনএক্সপেক্টেড ছিল। এখন পুলিশ মানে ভাবতেই পারিনি। এই জায়গায় প্রশ্ন যে পুলিশের ইন্টেলিজেন্স এত ব্যর্থ হলো কি? এখন ব্যাপারটা হচ্ছে কি, মমতা ব্যানার্জি তো অর্ডার দিয়েছিলেন যে এটা মহিলাদের একটা আন্দোলন চলছে, শান্তিপূর্ণ আন্দোলন, হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো করবে না তোমরা, মানে সংযত থাকবে, কিন্তু কোনো ইয়ে করবে না। সুতরাং তাদের কাছে অর্ডার নেই যে তারা প্রোটেক্ট করবে, তখন তারা তো মানে যা মব, আর পুলিশকে তো ধাক্কাধুক্কি দিয়ে পুলিশকে তো মেরেছে। হ্যাঁ, মানিকতলা ওসিও তো মার খেয়েছে, তার তো মাথা মাথা ফেটে গেছে না কি হয়েছে, দেখলাম তো ইউনিফর্মে। মব বলছেন দাদা, আমি ঘটনাস্থলে ছিলাম বেশ কিছুক্ষণ, তাতে যেটুকু বুঝেছি কিছু মানুষ, সব মানুষ নয়, যারা রাত দখল এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বিশাল সংখ্যক মানুষ, তাদের শতকরা 99% মানুষ তারা কিন্তু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা যে যার জায়গায় ফিরে গেছে। কিছু রাজনৈতিক কর্মী তারা পরিকল্পিতভাবে তারা এই গন্ডগোলটা বাঁধিয়েছে, এটা চোখে দেখা। এটাই তো আসল ঘটনা। এটা ভাবিনি যে এই সুযোগটা নিয়ে গিয়ে তারা আর্জি করে এই করবে, হয়তো ভেবেছিলাম একটুখানি পদত্যাগ চাই, হ্যান ত্যান এইসব বলতে পারে, এইটা নিয়ে একটা উত্তেজনা হতে পারে, এরকম একটা ভেবেছিল। কিন্তু অপরপক্ষ যারা, তারা তো নন পলিটিক্যাল, তারা তো কোনো গন্ডগোলে যাবে না, এক পক্ষে কত গন্ডগোল করবে। আর মমতা ব্যানার্জি পদত্যাগ চাই, বল না, ঠিক আছে বলবি আর কি হবে। এখন কিন্তু মানে এই যে মানে এটা সত্যি ইন্টেলিজেন্সের এটা একটা ফেলিওর বলতে পারেন, যে এটাও মাথায় রাখা উচিত ছিল যে এই সুযোগটা নিয়ে, হ্যাঁ, এই সুযোগটা নিয়ে এরকম একটা মানে কাণ্ড ঘটাতে পারে। মানে একদম যদি আপনি দেখেন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে সেই আন্দোলনের লাগাম চলে গেল মৌলবাদীদের হাতে, জামাতদের হাতে, এবং তার পরিণতিতে হিন্দু পরিবারগুলোর ওপর আক্রমণ হচ্ছে, তারা তাদের উৎখাত করার চেষ্টা চলছে, সেই সব খবর। এবং একদম তার সাথে যদি মিলিয়ে নেওয়া যায় গতকাল রাতের ঘটনার পর যে ঘটনাগুলো ঘটছে, একদম কি সম্পৃক্ত নয়? এবং এই যে বাংলাদেশের ঘটনার পর এখানকার সিপিএম আর বিজেপি, মানে এদের মধ্যে একটা এমন একটা কি বলবো, একটা উৎসাহ, জোশ এসে গেছে, তারা ভাবছে এখানে এইরকম কিছু করে মমতাকে ফেলে দেওয়া যাবে। আরে ওখানে তো ভালো করে ইলেকশন হতো না,
তার ফলে মানুষের ওখানকার ক্ষোভটা অন্যরকম আর এখানকার ক্ষোভটা অন্যরকম। এখানে সবে জিতে এসছে, এখানে তো ওই কেন্দ্রীয় সরকারের একেবারে মোদির ইলেকশন কমিশনের নিগরানিতে এখানে ভোট হয়েছে। হ্যাঁ, এখানে গিয়ে মমতা ব্যানার্জি ইচ্ছে করে জিতে গেছে, এসব ফালতু কথা বললে তো আর লোকে মানবে না। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে এখানে খেটে জিততে হয়। সুতরাং ওইসব বলে লাভ নেই। কিন্তু কথা হচ্ছে যে মানে এই যে গন্ডগোলটা হলো, হ্যাঁ, এটা সত্যি, কিন্তু এটা মানে ইন্টেলিজেন্সের মানে পুলিশের এটা কিন্তু ফেলিওর। এটা কিন্তু তাদের মাথায় রাখা উচিত ছিল। মানে মমতা ব্যানার্জি বেশি মানে অতিরিক্ত নরম হয়ে যান তো সব ব্যাপারে। হ্যাঁ, এইটা একটা তার মানে গন্ডগোলের কারণ, এই যার ফলে এই প্রশ্রয় পেয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল। সবশেষে একটা ছোট্ট শুধু উপসংহার নেব। আজকের দিনে দাঁড়িয়ে যদি এইভাবে রাজনীতি পরিচালিত হয়, এখনো পর্যন্ত শাসক দলের যে বিশাল কর্মী সংখ্যক জনসমর্থন যে আছে, তারা কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় নামেনি। তারা এখনো কোনো রকমভাবে কোনো ঘটনার প্রতিক্রিয়া সেইভাবে দিচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কাল থেকে যদি শাসক দলের লোকজনও যদি প্রতিক্রিয়া দিতে শুরু করে, এবং সেক্ষেত্রে তো একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে, কি বলবেন? না, গৃহযুদ্ধ পরিবেশ তৈরি হলে সেটা তো দায়টা তো সরকারের উপর এসে পড়বে। হ্যাঁ, কিন্তু সেটা সেটা করলে হবে না। তবে হ্যাঁ, প্রতিবাদ আন্দোলন তো কর্মসূচি অলরেডি বোধহয় মমতা ব্যানার্জি নিয়ে ফেলেছে। 17 তারিখ, 17, 18, 17, 18 দুদিন বোধহয় উনি মানে একবার বোধহয় এদিকে পদযাত্রা করবে, একবার ওদিকে বোধহয় এরকম একটা কিছু করবে আর কি। যাই হোক, তো সেটা একটা হবে তার পক্ষ থেকে, এবং লোকজন সেরকম তৃণমূলের তো লোকজন আছে, লোকজন নামবে। কিন্তু কথা হচ্ছে যে এই যে মানে স্বাস্থ্য পরিষেবাটার যে একটা এমন একটা বিচ্ছিরি জায়গায় চলে গেল, হ্যাঁ, এটাকে রিপেয়ারিং করে কবে আবার নর্মাল, অন্তত আরজি করের মতো জায়গায়, যেখানে নাকি নর্থ চব্বিশ পরগনার একটা বিশাল নর্থ 24 পরগনা একটা বিশাল বিশাল মানে গরিব মানুষরা একটা ভরসার জায়গা ছিল আরজি কর, সেখানে তারা কবে এটা নর্মাল হবে, কবে আবার তারা সেই পাবে, এইটা কিন্তু একটা সত্যি খুব উদ্বেগের বিষয়। শুধু তো রোগীরা বঞ্চিত হচ্ছে বা তাদের পরিবার হচ্ছে তা নয়, আরজি করে স্বাভাবিক অবস্থায় আশপাশের দোকানগুলো যে ব্যবসা করতে পারতো, রোগী পরিষেবা মানে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ যেগুলো রয়েছে, তারাও তো ব্যবসা ভীষণভাবে, আমি গতকাল একজন ব্যবসায়ীর কাছে শুনছিলাম, ফুটে তার দোকান, তাদের তো যা পরিস্থিতি, তারা না খেয়ে থাকার জায়গায় চলে যাচ্ছে, সেইটা কিভাবে? না, সে এখন মানে এটা সাময়িক, এটা তো পার্মানেন্ট নয়। কালকে কালকে তো আবার একটা নতুন করে গন্ডগোল আবার মানে একটা প্ররোচনা তৈরি হবে। কালকে সুকান্ত মজুমদার আরজিকর হসপিটাল ঘেরাও করছে। এবার যা খুশি করতে পারে, হ্যাঁ, অনেক কিছুই করতে পারে। অলরেডি বন্ধ দেখেছে, এসইউসি বন্ধ দেখেছে, ওটা কিছু না। আর ওরাও অনেক চেষ্টা করবে, কিন্তু কথা হচ্ছে এবার তো সাবধান হয়ে গেছে না, আগের বার অসাবধানতা বশত সুযোগটা পেয়েছে। বারবার রেপও হবে না, আর বারবার এই ইয়েও হবে না, বাংলাদেশ করা অত সোজা হবে না এখানে। হ্যাঁ, এবার 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 সরকার টাইট হয়ে যাবে। আপনি নিশ্চিত যে বাংলাদেশের কোনো হাওয়া পশ্চিম বাংলায় লাগবে? মাথা খারাপ নাকি আপনার? বাংলাদেশের হাওয়া এখানে, হাসিনা আর মমতা এক। হাসিনা ওখানে তার মানে তার বিরুদ্ধে জনমত অনেক ক্ষোভ ছিল, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছিল মানুষ ঠিকমতো ভোট দিতে পারতো না, আর করাপশন। তারপরে হাসিনার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, হাসিনার মূল পরিচয় হচ্ছে মুজিবের কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সেই পরিচয় তিনি। মমতা ব্যানার্জি তো গ্রাসরুটের লিডার, সেটা মানছি, মমতার সঙ্গে ওর তুলনা হয় না, কিন্তু কথা হচ্ছে যে হাসিনাও কিন্তু বাংলাদেশের মানে ইকোনমিক অবস্থা অনেক ফিরিয়েছে। হ্যাঁ, চুরিচামারি হচ্ছে, আরে চুরিচামারি কোথায় হয় না? শুনুন, আমাদের দেশে যেই সমস্ত রাজ্যগুলোকে সবচেয়ে বেশি উন্নত বলা হয়, এই ধরুন আপনার গুজরাট, তারপরে হচ্ছে মাদ্রাস, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এরা হচ্ছে খুবই মানে ইকোনমিক্যালি বা উন্নত, ব্যবসাপত্র, অফিস কাছারি সবকিছু খুবই উন্নত, সেখানে সবচেয়ে বেশি ঘুষ চলে। গুজরাটের কি অবস্থা, কিভাবে সমস্ত ভেঙে ভেঙে পড়ে দেখেন না? হ্যাঁ, কিভাবে একটা 7 দিনে 7টা সেতু ভেঙে পড়েছে বিহারে।
সেই কথাই বলছি যে সুতরাং এই দুর্নীতি সর্বত্র আছে। দুর্নীতি মানে উন্নয়নের সঙ্গে দুর্নীতিকে মানে উন্নয়ন হবে আর দুর্নীতি হবে না, এ খুব কঠিন ব্যাপার। এ মানে মিলিটারি শাসনে হতে পারে, গণতন্ত্রে এটা করা খুব কঠিন। একদমই তাই। এতক্ষণ ধরে মাননীয় কল্যাণ সেনগুপ্ত তার মতামত দিলেন। যে ঘটনা ঘটছে একদম অনভিপ্রেত ঘটনা। আমরা যারা সাধারণ নাগরিক আমরা চাইব হসপিটালের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হোক। আজকে এইটুকুই।